সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম আজকের বিশ্ব চ্যানেলে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমাদের আজকের আলোচনা শুরু করছি এক ঐতিহাসিক সত্য দিয়ে। ইসরায়েল রাষ্ট্রের জন্মই হয়েছিল অন্যের জমি দখল আর হত্যা দিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন পৃথিবী যুদ্ধের ক্ষত সারাচ্ছিল, তখনই ব্রিটেনের প্রত্যক্ষ মদদে এক নতুন ষড়যন্ত্র গড়ে ওঠে। 1917 সালে বেলফোর ডিক্লারেশন এর মাধ্যমে ব্রিটেন প্রতিশ্রুতি দিয়েছিল প্যালেস্টাইনের ভূমিতে একদিন ইহুদিদের জন্য রাষ্ট্র গড়ে তোলা হবে। সেই প্রতিশ্রুতি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে বাস্তবে রূপ পায়। 1948 সালের 14 মে ব্রিটিশ ম্যান্ডেট শেষ হওয়ার আগের রাতেই ডেভিড বেন গুরিয়ন স্টেট অব ইসরায়েলের জন্মের ঘোষণা দেন। এই ঘোষণার ফলেই শুরু হয় ভয়ঙ্কর নাকবা, যেখানে প্রায় 7 লক্ষ প্যালেস্টিনীয়কে ঘরছাড়া করা হয়, শত শত গ্রাম ধ্বংস করে দেওয়া হয়, আর হাজার হাজার মানুষকে হত্যা করা হয়। ইতিহাসবিদরা একে মানবতার অন্যতম ভয়াবহ অধ্যায় বলে অভিহিত করেছেন, কারণ ইসরায়েলের জন্ম কোনো স্বাভাবিক প্রক্রিয়া ছিল না, বরং ছিল দখল, হত্যা আর ষড়যন্ত্রের ফসল। এই দখলদারিত্ব আর হত্যাযজ্ঞ সেদিন থামেনি, বরং সময়ের সাথে সাথে তা আরো ভয়ঙ্কর রূপ নিয়েছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসরায়েলের সন্ত্রাসী হয়ে ওঠার পিছনের ইতিহাস, সহযোগী দেশ, বর্তমান অত্যাচারের মাত্রা, মুসলিম বিশ্বের অবস্থান আর ভবিষ্যৎ নিয়ে। তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, শুরুতেই নজর দেই গাজার দিকে, যেটি এখন পুরো পৃথিবীর সামনে দাঁড়িয়ে আছে এক ধ্বংসস্তূপের শহর হয়ে। সাম্প্রতিক দিনে সবচাইতে বেশি রক্ত ঝরেছে এই ছোট্ট ভূখণ্ডে। মাত্র 360 বর্গ কিলোমিটারের এই অঞ্চলে বসবাস করে প্রায় 20 লক্ষ মানুষ। কিন্তু আজ সেই মানুষগুলোর ঘরবাড়ি নেই, হাসপাতাল নেই, স্কুল নেই, শুধু আছে ধ্বংসস্তূপ আর লাশের সারি। আল জাজিরার সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র শেষ 72 ঘন্টায় ইসরায়েল গাজায় চালিয়েছে ভয়াবহ বিমান হামলা। টার্গেট ছিল স্কুল, হাসপাতাল, মসজিদ, এমনকি জাতিসংঘ পরিচালিত শরণার্থী ক্যাম্পও। এই 72 ঘন্টায় প্রায় কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে এবং তাদের বড় অংশই নারী ও শিশু। ইসরায়েলের দাবি তারা নাকি হামাস এর বিরুদ্ধে লড়ছে, কিন্তু বাস্তবে যাদের মরতে হচ্ছে তারা সাধারণ মানুষ। স্কুলের ক্লাসে বসা শিশু, হাসপাতালের রোগী, নামাজরত মুসল্লি কিংবা ঘরে বসে থাকা নিরীহ পরিবার, কেউই ইসরায়েলের এই বর্বরতা থেকে রক্ষা পায়নি। এখানেই প্রশ্ন জাগে, ইসরায়েলের মূল লক্ষ্য কি সত্যি নিরাপত্তা নিশ্চিত করা, নাকি গোটা প্যালেস্টানীয় জাতিকেই ধ্বংস করে দেয়া? গাজার মানুষ শুধু বোমার আঘাতেই মরছে না, তাদের মরতে হচ্ছে ক্ষুধায়, তৃষ্ণায়, চিকিৎসার অভাবে। কারণ ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় অবরোধ জারি রেখেছে। মিশরের দিক থেকেও ত্রাণ ঢুকতে দেওয়া হচ্ছে না। রাফাহ বর্ডার লাইন ধরে দাঁড়িয়ে থাকা ট্রাক ভর্তি খাবার, ওষুধ, পানি সবই আটকে দেওয়া হচ্ছে। আরো ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কর্মীরাও সেখানে প্রবেশ করতে পারছেন না। জাতিসংঘ, রেড ক্রস, এমনকি স্বেচ্ছাসেবক সংগঠনগুলোকে গাজার অভ্যন্তরে ঢুকতে বারবার বাধা দিচ্ছে ইসরায়েল। ফলে পুরো অঞ্চলটা এখন হয়ে উঠেছে এক বিশাল খোলা কারাগার, যেখানে ভেতরে আটকে থাকা মানুষরা দিনরাত শুধু মৃত্যুর প্রহর গুনছে। বন্ধুরা, গাজার এই অবস্থা কেবল একটি যুদ্ধের কাহিনী নয়, এটি একটি জাতিকে ধ্বংস করার পরিকল্পিত ষড়যন্ত্র। বোমার আঘাত যেমন প্রাণ কেড়ে নিচ্ছে, অবরোধ আর মানবিক সাহায্য বন্ধ রাখাও ধীরে ধীরে মেরে ফেলছে পুরো জনগোষ্ঠীকে। আজ গাজা তাই শুধু মধ্যপ্রাচ্যের একটি শহর নয়, বরং একটি মানবতার পরীক্ষার এক ভয়ঙ্কর আয়না, যেখানে স্পষ্ট দেখা যায় শক্তিধর রাষ্ট্রের হাতে কেমন করে চূর্ণ বিচূর্ণ হচ্ছে দুর্বল জাতি। গাজার পর এবার চোখ রাখি ইসরায়েল লেবানন সীমান্তে, যেখানে প্রতিদিনই চলছে নতুন উত্তেজনা, নতুন আগুন।
ইসরায়েলের সেনারা সীমান্তবর্তী লেবাননের গ্রামগুলোতে দিনরাত গোলাবর্ষণ চালাচ্ছে। ক্ষেত, খামার, ঘরবাড়ি সবই পরিণত হচ্ছে ধ্বংসস্তূপে। জাতিসংঘের তথ্য অনুযায়ী গত কয়েক সপ্তাহে হাজারো লেবাননি পরিবার ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। ইসরায়েলের দাবি তারা নাকি হিজবুল্লাহ এর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে, কিন্তু বাস্তবে এই গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ কৃষক, শ্রমিক আর গ্রামের শিশু। অনেক স্কুল ও স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে গিয়েছে। মানুষ রাতের পর রাত বাংকার আর ভাঙা ঘরে কাটাচ্ছে। লেবানন সীমান্ত এখন এমন এক আগুনের গোলা যেখানে ছোট্ট একটি স্ফুলিঙ্গ পুরো মধ্যপ্রাচ্যকে নতুন যুদ্ধে ঠেলে দিতে পারে। আর সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, আন্তর্জাতিক মহল বারবার সংযম দেখানোর আহ্বান জানালেও ইসরায়েল একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। তাদের একটাই অজুহাত, নিরাপত্তা। কিন্তু সত্যিটা হলো, এই নিরাপত্তার নামে ধ্বংস হচ্ছে প্রতিবেশী দেশগুলোর শান্তি এবং বাড়ছে রক্তের নদী। নিরাপত্তার অজুহাত দিয়ে ইসরায়েল তাদের মূল লক্ষ্য গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার পথে ধীরে ধীরে এগোচ্ছে। প্রতিবেশী রাষ্ট্রগুলোর পর ইসরায়েল এবার নতুন অভিযান শুরু করেছে। বিগত 28শে আগস্ট ইয়েমেনের প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের আরও সদস্যদের হত্যা করার পর 10ই সেপ্টেম্বর 2025 ইয়েমেনের রাজধানী সানা এবং আল জাউফ প্রদেশে ইসরায়েলি বিমান হামলা চলছে। হুতি নিয়ন্ত্রিত সামরিক ঘাঁটি, তেল স্টোরেজ, সংবাদ প্রচার বিভাগের সদর দপ্তর হামলার তালিকায় রয়েছে। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী হামলায় অন্তত 35 জন নিহত এবং 131 জন আহত হয়েছেন। সানা শহরের আল তাহরির নেব্রো এলাকার বাড়িঘর, একটি ডাক্তারি কেন্দ্র, একটি ইন্ধন স্টোরেজ এবং আল হারজম শহরের সহকারী কম্পাউন্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। হুতি পক্ষ বলছে এই হামলাগুলো শুধু সামরিক স্থাপনার উপর নয়, তারা দেখাচ্ছে ইসরায়েল শুধু প্রতিহিংসা ঘটাচ্ছে, যুদ্ধকে আরও বিস্তৃত করতে চায়। তারা দাবি করেছে কিছু হামলা বেসামরিক এলাকায় ঘটেছে, সংবাদপত্র অফিসও আক্রান্ত হয়েছে, সাংবাদিক ও পথচারীরা আহত হয়েছেন। ইসরায়েল বলছে এই হামলাগুলো হয়েছে হুতি গোষ্ঠীর সামরিক শিবির এবং তাদের সংবাদ মাধ্যম প্রচারণা কেন্দ্রগুলোতে। আর এই হামলাকে তারা বলছে তারেকিন ব্রেকিন গ্রুপের বিরুদ্ধে প্রতিরোধমূলক স্ট্রাইক। ইসরায়েল বলছে এই হামলায় তারা প্রচারমূলক বার্তা প্রচারকারী কেন্দ্র ধ্বংস করতে চেয়েছে, এমনকি জ্বালানি নষ্ট করার উদ্দেশ্য নির্দেশিত হয়েছে। এই বিমান হামলার ফলে গোটা ইয়েমেনে মানবিক বিপর্যয় নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতাল, ধ্বংস হয়েছে বাড়িঘর এবং প্রত্যেকটি ঘরবাড়িতে এখন কান্না আর আতঙ্ক বিরাজ করছে। আহত ও নিহতদের পরিবারের দাবি, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে মরদেহ ও আহত মানুষ উদ্ধার করছেন। জনমনে চলছে আতঙ্ক, বাইরে চলাফেরা বন্ধ এবং বাজার বা দোকানপাটও কম খোলা রয়েছে। এই হামলাগুলো রিজিওনাল এসকেলেশন এর অংশ। ইসরায়েল যতই বলুক প্রতিরোধমূলক উদ্দেশ্য নিয়ে কাজ করছে, কিন্তু বাস্তব ভয়টা হচ্ছে যুদ্ধ যেন শুধুমাত্র গাজা, শুধু ফিলিস্তিনেই নয়, এখন হুতি অঞ্চল, ইয়েমেন, পুরো মধ্যপ্রাচ্যে বেড়েই চলেছে। আপনি কি ভাবছেন, এই হামলা কি শান্তি আলোচনার সম্ভাবনাকেও শেষ করে দেবে? হুতি কি জবাবে পাল্টা হামলা করবে না? এই যুদ্ধ কি শুধু সামরিক অপারেশন নয়, একটি রাজনৈতিক সরণ নিতে চলেছে। মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। শান্তি আলোচনা চলছিল দোহায়, যেখানে উপস্থিত ছিলেন হামাসের শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব। বিশ্ব কূটনীতিকরা আশা করছিলেন হয়তো এখান থেকেই নতুন এক সমাধান সূচিত হবে। কিন্তু ঠিক সেই সময় প্রবল গর্জনায় হাজির হয় 15টি ইসরায়েলি যুদ্ধবিমান। মুহূর্তের মধ্যেই কাতারের রাজধানী দোহা কেঁপে ওঠে ভয়াবহ বিস্ফোরণে। টার্গেট ছিল সেই বৈঠকের ভেন্যু, যেখানে বসেছিলেন খালেদ মাশাল, খালিল আল হাইয়া, রাজি হামাদ ও ইজ্জাত আল শিরকের মতো হামাসের শীর্ষস্থানীয় নেতারা। চোখের সামনে মুহূর্তে ভেঙে যায় সভাঘর, পুরো এলাকা ধোঁয়া আর আগুনে গ্রাস করে নেয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন এমনটা কল্পনাও করা যায়নি। যেখানে বসে শান্তির ভবিষ্যৎ লেখা হওয়ার কথা ছিল, সেখানেই রক্তে ভিজল মেঝে। আন্তর্জাতিক মহল বিস্মিত। কোনো সার্বভৌম দেশের অনুমতি ছাড়া তার রাজধানীতে এভাবে বিমান হামলা চালানো কি বৈধ? এটি কি সরাসরি যুদ্ধ ঘোষণার সমান নয়? এই ঘটনার মাধ্যমে ইসরায়েল স্পষ্ট করে দিয়েছে তাদের লক্ষ্য শান্তি নয়, বরং যে কোনো মূল্যে প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করা। প্রশ্ন এখন একটাই, এই আক্রমণের পর কাতার কি অবস্থান নিবে?
তারা কি কূটনৈতিক প্রতিবাদে সীমাবদ্ধ থাকবে, নাকি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে? মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশ আজ ভাবছে, শান্তি আলোচনার টেবিল যখনই সাজানো হয়, ইসরায়েল কি ইচ্ছে করেই তা ভেঙে দেয়? তাহলে কি সত্যি এই একবিংশ শতাব্দীতে আমরা ফিরে যাচ্ছি মধ্যযুগীয় বর্বরতায়, যেখানে শক্তিশালী ঠিক আর দুর্বল সবসময় রক্তাক্ত? ইসরায়েলি বর্বরতার পরিচয় শুধু গাজা, লেবানন, ইয়েমেন বা কাতার আক্রমণের মধ্যে নয়। ভোরের প্রথম আলোয় ভূমধ্যসাগরের ঢেউ ভেঙে এগোচ্ছিল এক বহর জাহাজ, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। তাদের উদ্দেশ্য ছিল একটাই, অবরুদ্ধ গাজায় খাবার, ওষুধ ও জীবন রক্ষাকারী সরঞ্জাম পৌঁছে দেওয়া। বিভিন্ন দেশের মানবাধিকার কর্মী, স্বেচ্ছাসেবক আর সাংবাদিকরা তারা বিশ্বাস করছিলেন মানবিক সাহায্য বহনকারী কনভয়কে কেউ আঘাত করবে না। কিন্তু ইতিহাস যেন আবারও নিজেকে পুনরাবৃত্তি করল। মাঝপথে আকাশ থেকে দেখা গেল ইসরায়েলি ড্রোন, মুহূর্তের মধ্যে সাগরপথ কেঁপে ওঠে ভয়াবহ বিস্ফোরণে। একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয় এবং কিছু স্বেচ্ছাসেবক কর্মী আহতও হন। প্রত্যক্ষদর্শীদের কথায়, যেখানে শিশুদের জন্য খাবার ছিল, জীবন রক্ষাকারী ওষুধ ছিল, সেগুলো মুহূর্তে আগুনে পুড়ে যায়। এই হামলার মধ্য দিয়ে ইসরায়েল যেন স্পষ্ট বার্তা দিল, গাজার সাধারণ মানুষ যেন কোনোভাবে বাঁচার উপায় না খুঁজে পায়। খাবার আটকে দেওয়া, ওষুধ থামিয়ে দেওয়া, আন্তর্জাতিক সাহায্যের পথ রুদ্ধ করা, সবকিছুই একটি পরিকল্পিত মানবিক বিপর্যয়ের অংশ। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু একটি আক্রমণ নয়, বরং কালেকটিভ পানিশমেন্ট, একটি পুরো জাতিকে ধীরে ধীরে ক্ষুধা ও অসুস্থতার মধ্যে ধ্বংস করে দেওয়ার কৌশল। এখন প্রশ্ন একটাই, আন্তর্জাতিক সম্প্রদায় কি কেবল বিবৃতিতেই সীমাবদ্ধ থাকবে, নাকি অবশেষে কেউ গাজাবাসীর বেঁচে থাকার অধিকারের পক্ষে দাঁড়াবে? মধ্যপ্রাচ্যের জটিল সমীকরণে ইসরায়েলের সবচেয়ে বড় আতঙ্কের নাম ইরান। কারণ ইরান শুধু একটি দেশ নয়, বরং একটি পূর্ণাঙ্গ সামরিক রাজনৈতিক শক্তি। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি, গাজার বিভিন্ন গ্রুপ সবাই কোনো না কোনোভাবে ইরানের সাথে যুক্ত। তাই ইরানকে দুর্বল করা মানেই এই পুরো নেটওয়ার্ককে ভেঙে ফেলা। ঠিক এই প্রেক্ষাপটেই ইসরায়েল সম্প্রতি যুক্তরাষ্ট্রের কাছ থেকে অর্ডার করেছে অত্যাধুনিক KC-46 পেগাসাস রিফুয়েলিং বিমান। এই বিমানগুলো আকাশে থেকেই ফাইটার জেটকে জ্বালানি সরবরাহ করতে পারে। অর্থাৎ ইসরায়েলি জেটগুলোকে আর শুধু সীমান্তের কাছে টার্গেট বেছে নিতে হবে না, তারা ইরানের গভীর ভূখণ্ডে এমনকি রাজধানী তেহরান পর্যন্ত হামলা চালানোর সক্ষমতা অর্জন করতে চলেছে। আমেরিকার তৈরি এই KC-46 পেগাসাস বর্তমানে সবচাইতে উন্নত রিফুয়েলিং সিস্টেমগুলোর একটি। এর অর্থ দাঁড়াচ্ছে, ইসরায়েল এখন ধাপে ধাপে নিজেদের সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে এগোচ্ছে, যেটি বহুদিন ধরেই বিশ্লেষকরা আশঙ্কা করে আসছিলেন, ইরানকে সরাসরি আঘাত করা। বিশ্লেষকরা বলছেন, গাজায় হামলা, লেবাননে বোমাবর্ষণ, ইয়েমেনে এয়ার স্ট্রাইক এসব হয়তো কেবল প্রাক অনুশীলন। মূল লক্ষ্য হলো ইরান, কারণ ইরানকেই ইসরায়েলের ফাইনাল এনিমি হিসেবে দেখা হয়। তবে প্রশ্ন থেকে যায়, ইসরায়েল যদি সত্যি ইরান আক্রমণের পথে যায়, তবে এর প্রতিক্রিয়া কি হবে? কারণ ইরানের রয়েছে বিশাল ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম, রয়েছে ড্রোন প্রযুক্তি, আর রয়েছে এক বিশাল জনগোষ্ঠী যারা যুদ্ধকে বেঁচে থাকার লড়াই হিসেবে দেখে। KC-46 পেগাসাস হয়তো ইসরায়েলকে ক্ষমতা দিচ্ছে, কিন্তু একই সাথে এটি ইঙ্গিত দিচ্ছে আসন্ন দিনগুলোতে মধ্যপ্রাচ্য হয়তো আরো বড় এক সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের ইতিহাসে আজকের দিনের চেয়ে বেশি বেদনাদায়ক সময় আর খুব কমই এসেছে। কারণ যে মুসলিম দেশগুলোর উপর মানুষ ভরসা করেছিল তারা অন্তত ফিলিস্তিনের পাশে দাঁড়াবে, সেই দেশগুলোই দেখা যাচ্ছে নীরব। পরোক্ষভাবে ইসরায়েলকে তারা সাহায্য করছে। সৌদি আরবের আকাশ সীমা দিয়ে ইসরায়েলি বিমান চলাচল করছে, এমন রিপোর্ট বহু আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে। জর্ডানও একইভাবে তাদের আকাশপথ ব্যবহার করতে দিয়েছে বলে অভিযোগ রয়েছে। আরব আমিরাত, যে দেশ সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে, তাদের বিরুদ্ধে গোয়েন্দা তথ্য আদান প্রদানের অভিযোগ তুলেছে বহু স্বাধীন সংবাদ মাধ্যম। এই সহযোগিতা হয়তো প্রকাশ্যে ঘোষণা করা হয়নি, কিন্তু আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, যদি এই নীরব সমর্থন না থাকতো, তবে ইসরায়েলের পক্ষে এত সহজে গাজা, লেবানন, ইয়েমেন এমনকি দোহা পর্যন্ত আঞ্চলিক হামলা চালানো সম্ভব হতো না। ফিলিস্তিনিদের জন্য এটি দ্বিগুণ আঘাত। একদিকে ইসরায়েলের আগ্রাসন,
অন্যদিকে মুসলিম ভাতৃপ্রতিম দেশগুলোর নীরবতা, এমনকি কিছু জায়গায় শুধু নীরবতা নয় বরঞ্চ ইসরায়েলকে সহযোগিতা করা। এখন প্রশ্ন উঠছে, যে মুসলিম দেশগুলো নিজেদের ইসলামী ঐক্যের কথা বলে গর্ব করে, তারা কেন এই মুহূর্তে নীরব? তাদের এই অবস্থান কি কেবল কূটনৈতিক হিসাব নিকাশ, নাকি বৃহৎ শক্তিগুলোর চাপের কাছে আত্মসমর্পণ? যাই হোক না কেন, এই ভাঙ্গনই আজ ইসরায়েলের সবচাইতে বড় শক্তি। কারণ মুসলিম বিশ্ব যদি সত্যি ঐক্যবদ্ধ হতো, তাহলে কোনো শক্তি ফিলিস্তিনের উপর এমন বর্বরতা চালাতে পারত না। বন্ধুগণ, এতক্ষণ আমরা যা দেখলাম তা স্পষ্ট করে দিয়েছে ইসরায়েল আসলে একটি রাষ্ট্র নয়, বরং একটি দখলদার শক্তি। এর জন্ম হয়েছিল অন্যের জমি দখল করে, আর অস্তিত্ব টিকে আছে শুধু হত্যা আর আগ্রাসনের মাধ্যমে। ফিলিস্তিন, লেবানন, ইয়েমেন, কাতার, যেখানেই ইসরায়েলের বোমা পড়ছে সেখানেই ঝরে যাচ্ছে নিরীহ মানুষের প্রাণ, ভেঙে যাচ্ছে পরিবার, ধ্বংস হয়ে যাচ্ছে প্রজন্মের স্বপ্ন। আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা তাদের অর্থ, অস্ত্র আর রাজনৈতিক সমর্থন দিয়ে ইসরায়েলকে এই সীমাহীন ক্ষমতা দিয়েছে। কিন্তু একটা বিষয় তারা ভুলে গেছে: মানবতার শক্তি, জনমতের শক্তি, বিশ্বের সাধারণ মানুষের প্রতিবাদ, এগুলো কখনো অবহেলা করা যায় না। ইতিহাস সাক্ষী, অন্যায়ের সাম্রাজ্য কখনোই স্থায়ী হয়নি। আজ যদি বিশ্ববাসী একসাথে আওয়াজ তোলে ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে, হত্যাযজ্ঞের বিরুদ্ধে, তাহলে এই সন্ত্রাস থামানো সম্ভব। প্রশ্ন একটাই, আমরা কি চুপ করে থাকবো, নাকি মানবতার পক্ষে একসাথে দাঁড়াবো? ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করে দিবেন, যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন। আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন।